অনুষ্ঠান একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সুধীজন, এখন আব্দুল হক জীবন ও রাজনীতি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক গবেষক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি তাকে প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সচিব সংস্কৃতি মন্ত্রণালয়, সম্মানিত আলোচক এবং আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, বাংলা একাডেমি কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আব্দুল হকের মতো একজন এরকম মনীষীর সম্পর্কে আমাকে প্রবন্ধ করবার জন্য আহ্বান জানিয়েছেন। সেজন্য তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমার লেখাটা একটু বড় হয়েছে। আমি আব্দুল হকের সব বিষয়ে এখানে স্পর্শ করবার সুযোগ নেইনি বা সেই সুযোগ এখানে কম। আপনারা অনেকেই জানেন আব্দুল হক নিভৃতচারী ছিলেন, নির্জনে লেখাপড়া করেছিলেন এবং আরও যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে উনি এই বাংলা একাডেমির অন্যতম কর্মচারী ছিলেন, যেরকম আমিও এখানে কিছুদিন কর্মচারিত্ব করেছিলাম। যা হোক, উনি সাহিত্যের এবং চিন্তাভাবনার নানা দিকে স্পর্শ করেছিলেন। কবিতা লিখেছিলেন, গল্প লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন। সবচেয়ে যে জায়গাটায় এখানে আমার পরম শ্রদ্ধেয় বন্ধু বাংলা একাডেমির মহাপরিচালক ইতিমধ্যে বলে গেছেন যে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তিনি চিন্তাবিদ ছিলেন এবং প্রবন্ধের দিকে তিনি বেশি নজর দিয়েছিলেন। সেটাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রবন্ধেরও অনেকগুলো দিক আছে, সেদিকে আমি যেতে পারিনি। আমি যেটা গিয়েছি সেটা হচ্ছে ওর রাজনৈতিক চিন্তাভাবনা। আব্দুল হকের রাজনৈতিক চিন্তাভাবনা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের হয়ে ওঠার পিছনে আব্দুল হকের যে চিন্তা ভাবনা, কিভাবে তিনি বাংলাদেশকে স্বপ্নে, কল্পনায় এবং তার চিন্তা ভাবনায় গড়ে তুলতে চেয়েছিলেন, তার একটা চমৎকার, বলবো দুর্দান্ত চিন্তা ভাবনা তার ছিল। নিভৃতে তিনি কাজ করেছিলেন বলে সম্ভবত তার পক্ষে এটা করা সম্ভব হয়েছিল। ভদ্রলোক কিভাবে এই চিন্তা ভাবনা গড়ে তুলেছিলেন সেটা আমি একটু এখানে বলবার চেষ্টা করেছি। পুরোপুরি নয়, আমাকে অনেক বিষয় ছাড় দিতে হয়েছে, অনেক বিষয় বাদ দিতে হয়েছে, কিন্তু ওর জীবনটা ছিল আমার কাছে চিন্তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই মানুষটা কিভাবে নিজেকে গড়ে তুলেছিলেন। মানুষকে সম্ভবত আগে নিজেকে গড়ে তুলতে হয়, গড়ে তুলতে তুলতে তার কাজ যেরকম করে নিজে গড়ে তোলেন, তার চিন্তা ভাবনা আমার অনুমান সেই তার চরিত্রের চিন্তার প্রতিফলন ঘটে থাকে। মানুষের রুচি মনন ওইভাবে গড়ে ওঠে, এটা আমার অনুমান। তো এইখানে ওর জীবনের একটা বিশেষ আমি বিষয় তুলে ধরবার চেষ্টা করেছি। সামনে যারা সুধীবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি দীর্ঘকাল খেটে ওর সম্পর্কে একটা বই লিখেছি। বইটা সুধীবৃন্দের কাছে বেশ সমাদৃত হয়েছে। বইটার নাম আব্দুল হক জীবন, সংস্কৃতি ও রাজনীতি। এখানে আমি ওর জীবনের একটা টুকরো, একটা অংশ আমি এখানে বলবার চেষ্টা করেছি। এখানে পড়ে দেখবার সময় আমি ঠিক পাবো না, আমি অল্প একটু জায়গা পড়ে দেখাবার চেষ্টা করব। ইতিমধ্যে আমি এই প্রবন্ধটা উপস্থাপন করেছি। আশা করি যারা এখানে মঞ্চে আছেন তারা এই বিষয়ে বিস্তারিত বলবেন। আব্দুল হকের জীবন ছিল পুরোপুরি সংগ্রামশীল একটা জীবন, অদ্ভুত রকম সংগ্রামশীল। লড়াই করেছেন তিনি নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে,
নিজের রুচি, মনন এবং চিন্তা ভাবনা, বাসনা, নানা ধরনের বিষয় আছে এই সমাজে যারা আমরা বসবাস করি। নিজেকে রক্ষা করা এতটা গুরুত্বপূর্ণ যে তিনি সেইটার দিকে খুবই মনোযোগ দিয়েছিলেন। কিভাবে তিনি নিজেকে গড়ে তুলছেন সেইটা খুবই আশ্চর্য লাগে। ধরুন, উনি যে বিপুল দারিদ্র তার কোনোদিনই কাটেনি, একদম মৃত্যু পর্যন্ত। এটাকে একটা কি বলে, গুরুত্বপূর্ণ দিক বলা যায় যে কোনো মানুষের ব্যক্তি সম্পর্কে। দারিদ্র তার একেবারেই কাটেনি, অথচ তিনি জীবনে চাকরি করেছেন 4-5টা, কিন্তু 4-5টা চাকরি করেছেন, এই চাকরিগুলোকে তিনি বলেছেন তার জীবনের জন্য অভিশাপ। কথা সত্য, আমি নিজে দেখেছি কিরকম অভিশাপ তিনি এই জীবনটা বয়ে বেরিয়েছিলেন জীবনে। লেখাপড়া শেষ তিনি করেছিলেন, সেটাও খুবই, তার রেজাল্ট আমরা যেটাকে বলি ফলাফল কি বলে ছাত্র জীবনের, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল তা নয়। তিনি অধ্যাপনা করতে চেয়েছিলেন, সেটা তার হয়ে ওঠেনি। বললাম যে তিনি 4-5টা চাকরি করেছিলেন, এটা ছিল তার জীবনের মধ্যে অভিশাপ। আমি সেই চাকরি বাকরির কথা বলতে চাচ্ছি না, কিন্তু একটা কথা এইখানে আমি যেটা লিখেছি, দুটো বাক্য আর এই সম্পর্কে লিখে নেব। একটা জিনিস, এই আত্মপ্রতিষ্ঠা ছাড়া আত্মবিকাশ হয় না। আব্দুল হক এটা জানতেন, কিন্তু আত্মপ্রতিষ্ঠার অর্থ কেবল আর্থিক উন্নতি নয়, মূল্যবোধের উন্নতি, সূক্ষ্ম চেতনার উন্নতি। যেখানে কেবল আর্থিক উন্নতি আছে, আত্মবিকাশ নেই, মনের স্ফুরণ নেই, মানবিক সূক্ষ্ম অনুভূতির বিকাশ নেই, আব্দুল হক তেমন আত্মপ্রতিষ্ঠা চাননি। এটা আব্দুল হকের নিজের পরিচয়। আমরা এগোচ্ছি, তিনি কি বলছেন জীবন সম্পর্কে, একটু কোট করছি। সুখী জীবনের অর্থ শুধু আর্থিকভাবে সচ্ছল জীবন নয়, সূক্ষ্ম সুন্দর অনুভূতিময় মানসিক জীবনও। এই দুইয়ের সম্মিলন সবসময় সম্ভব নয়, এবং এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে যদি বেছে নিতে হয়, তবে সূক্ষ্ম সুন্দর অনুভূতিময়, আলোকময়, নির্মল, প্রশান্ত জীবনই আমি বেছে নেব। আর এই জীবনের সাধনা করেছি আজীবন। এটা আব্দুল হকের পরিচয়। বলতে চাইছি, একটু এগোতে থাকি। জীবিকা অর্জনে আব্দুল হককে যে চাকরি করতে হয়েছে, সে ছিল তার পক্ষে পুরোপুরি অভিশাপের। আগে বলেছি, সংসার জীবনে তার সুখ ও স্বস্তি বলে কিছু ছিল না। বিয়ে করেছিলেন 29 বছর বয়সে এবং 5 সন্তানের পিতা ছিলেন তিনি। 2 মেয়ে 3 ছেলে তার সংসারে এসেছিল। মেয়ে দুটির বিয়ে তিনি একাধিক ডায়েরিতে লিখেছেন, কোট, যে বছর সমাপ্ত হতে যাচ্ছে সে বছর 2 মেয়ের বিয়ে দিলাম। কমপক্ষে 1010 টাকা খরচ হলো। এর মধ্যে কয়েক হাজার কর্জ, ঋণে আমি এখন আকণ্ঠ নিমজ্জিত। তবু আরো আনুষ্ঠানিক ও অন্যান্য দায়িত্ব আমাকে আরো শিকড় পড়াচ্ছে। এইরকম তার সংসারের জীবনের কথা। এমনি করে আমি সেই সংসারের জীবনটা তাকে কিভাবে দেখেছি, আমি ওই বইটাতে, আমার যে বইটার কথা বলেছি সেখানে আমি বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছি। সেখানে আমি যাচ্ছি না, আমি আরো একটু এগোচ্ছি আমাদের লক্ষ্যের দিকে, যেদিকে আমরা এই সেমিনারে কথা বলতে চাইব। আব্দুল হকের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের জন্য তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন, এবং তাকে যে সমস্ত পুরস্কার তাকে দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো তিনি সবগুলো নিয়েছেন। কিন্তু এই পুরস্কারগুলো নিয়েও তিনি খুবই একটা মনের মধ্যে স্বস্তি বোধ করেননি, নানান কারণে। সেখানে আমি এখানে উল্লেখ করেছি। যেমন বাংলা একাডেমির পুরস্কারও তাকে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলা একাডেমির পুরস্কার তিনি নিতে চাননি। তার কারণ বাংলা একাডেমির তিনি নিজে কর্মচারী ছিলেন, এবং আরো একটা সমস্যা ছিল যে সেই পুরস্কারের সঙ্গে আরো একজনকে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। এগুলো আপত্তিকর বিষয় ছিল। এইরকমগুলো অনেকগুলো পুরস্কার আছে, তার অনেক বই আছে। আমি সেই বইগুলোর কথা এখানে যথাস্থানে উল্লেখ করেছি, সেদিকে আর যাচ্ছি না। আমি ওর জীবনের কিছু কথা বলতে হবে, যে তিনি কেন নিভৃতচারী ছিলেন এবং কেন নির্জন ছিলেন, এর ব্যাপারে আমি দু একটা কথা বলতে চাই। একটু পড়ে নিচ্ছি। আব্দুল হক একটি মুসলিম পরিবারে জন্মেছিলেন। ধর্মীয় আবহ তথা ধর্মীয় পরিবেশ, সংস্কৃতি ও ধারণা তাকে যে স্পর্শ করেছিল তা বলা বাহুল্য। তাছাড়া এ কথা মিথ্যা নয় যে আমাদের জ্ঞান হবার আগেই সেই সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের মনকে দখল করে নেয় সর্বতভাবে। আব্দুল হকের মধ্যে
কি এর ব্যতিক্রম হতে পারে? তিনি আধুনিক শিক্ষিত মানুষ ছিলেন। পিতার দারিদ্র্য, নিজের বেড়ে ওঠা ও বেঁচে থাকার সংগ্রাম ও লড়াই, কর্তব্যে তাকে নির্মম হতে হয়নি তা বলা যায় না। তিনি নির্দয় ছিলেন না, কিন্তু দায়িত্ব তাকে কঠিন সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছিল। দেখা যায় তার মনে জিজ্ঞাসা তৈরি হয়েছে, গভীর বিশ্বাসের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানের নিপুণ ও নিখুঁত অনুশীলন মানুষের দারিদ্র্যের মোচনে সহায়ক হয় কিনা, মানুষের বৈষয়িক ও মানসিক উন্নতির সঙ্গে ধর্মানুভূতির সম্পর্ক আছে কিনা, এরকম গভীরতর প্রশ্ন তাকে অনুপ্রাণিত করেছিল এবং সেই প্রশ্নগুলো তিনি মীমাংসা করেছিলেন জীবনে যথাসাধ্য নিজের মতো করে। আব্দুল হক সম্পর্কে এই যে নির্মোহ কথাটা বলা হয়েছে, যে নির্জন তিনি ছিলেন, নির্মোহ ছিলেন, এই জিনিসটাকে আমি একটু বলতে চাই। তার সম্পর্কে বলা নির্মোহ জীবন দৃষ্টি কথাটি খুবই আকর্ষণীয়, কেননা কথাটি সংবেদনশীল মানুষের মনে একটা সম্ভ্রম বোধ তৈরি করে। কথাটি ভেবে দেখবার মতো। বাংলা ভাষায় এই শ্রেণীর কতগুলো শব্দ আছে, যেমন নিষ্কাম, নির্লোভ, নিঃস্বার্থ, তেমনি একটি শব্দ নির্মোহ। প্রধানত দুটি ক্ষেত্র থেকে এই সব শব্দের উদ্ভব হয়েছে। প্রথম ক্ষেত্রটি ধর্মীয় অনুভূতি, দ্বিতীয়টি সাংস্কৃতিক পরিমণ্ডল। আমরা যখন পীর, দরবেশ, ব্রাহ্মণ, পুরোহিত শ্রেণীর মানুষকে সমাজে বড় করে দেখতে ও দেখাতে চাই, তখন তাদের সম্পর্কে ধর্মীয় অনুভূতিময় শব্দগুলো ব্যবহার করি। নির্লোভ, নিষ্কাম ইত্যাদি এই ধারার শব্দ। অপরদিকে কবি, সাহিত্যিক, সমাজ দার্শনিক, বিজ্ঞানী প্রমুখ ব্যক্তিকে যখন আমরা উচ্চ আসনে ভাবতে ও ভাবাতে চাই, তখন তাদের প্রতি নিঃস্বার্থ ও নির্মোহ ইত্যাদি শব্দ প্রয়োগ করি। অভিধানে এই সব শব্দের যে অর্থ দেওয়া হয়েছে তা সরাসরি যে কোনো মানুষের সম্পর্কে প্রয়োগ করা বিপজ্জনক, কারণ মানুষের পক্ষে নির্মোহ কিংবা নিষ্কাম হওয়া অসম্ভব। মানুষ মোহবর্জিত নয়, লোভহীন মানুষ হয় না। কামের ঊর্ধ্বে মানুষ অকল্পনীয়। তবে কি এইসব শব্দ অর্থহীন কিংবা অব্যবহারযোগ্য? মোটেও তা নয়। লোভ, মোহ, স্বার্থ প্রভৃতি আমাদের চরিত্রে থাকা স্বাভাবিক এবং মন্দ নয়, নিন্দনীয় এবং অন্যায়, কেননা এইসব গুণ মানবিক। মানুষ ছাড়া অন্য কিছুতে এগুলি নেই। কিন্তু আমরা যখন লোভে, মোহের স্বার্থে অন্ধ হয়ে মন্দ, নিন্দনীয়, অন্যায়, কেননা তখন সর্বপ্রকারের অন্ধতা আমাদের লোভী, মহান্ধ, স্বার্থান্ধ, কামান্ধ করে তোলে। অন্ধতার অনুপস্থিতি হচ্ছে নির্লোভ, নির্মোহ, নিঃস্বার্থ, নিষ্কাম থাকার পূর্ব শর্ত। কাজেই আমরা যখন কারো সম্পর্কে এই কথা বলি যে তিনি নির্মোহ মানুষ ছিলেন, তখন আমরা এটা বুঝি না যে তিনি মোহবর্জিত ছিলেন। সেরকম অবস্থায় আমরা বুঝি যে তিনি মোহের কাছে পরাজয় স্বীকার করেননি। আব্দুল হককে আমরা এই দিক থেকে দেখব যে তিনি মোহের কাছে পরাজয় স্বীকার করেননি। ও সম্পর্কে আরো কিছু গুণের ব্যাখ্যা আমি এখানে করছি, সেদিকে যাব না। আমি আসল ক্ষেত্রটা, যেখানে আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেদিকে যাচ্ছে। উনি কি বলছেন এবং কিছু উদ্ধৃতি এবং আমার পর্যবেক্ষণ সেখানে মিলেমিশে আছে। আব্দুল হকের জীবন ও কর্মনিষ্ঠা এর দুটো দিক সহজেই চোখে পড়ে। মানুষটি নরম প্রকৃতির, সারল্যে গড়া। তার শরীরে যেন নির্দয়তা বলে কোনো বস্তু নেই, হয়তো সেটা অমানবিক। তাই একটা জায়গায় ভদ্রলোক নির্মম ছিলেন অবশ্য, হয়তো সেই নির্মমতা মানবিক না হয়ে পারে না সেজন্য। কিরকম সেটা? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আব্দুল হক সম্পর্কে বলেন, কোট, তার চিন্তা ধর্ম ভাব মুক্ত, সংস্কার মুক্ত, অনাচ্ছন্ন এবং যুক্তিবাদী ও বিজ্ঞান বুদ্ধি আশ্রিত, আনকোট। অধ্যাপক হকের এই মন্তব্য আমার কাছে সত্য বলে মনে হয়। সঙ্গে সঙ্গে এটাও মনে হয় যে আব্দুল হক চিন্তার দিক থেকে রেনেসাঁসীয় চরিত্র অর্জন করেছিলেন। কিভাবে? এ মন্তব্য সংক্ষিপ্ত অথচ লক্ষ্যভেদী। অর্থাৎ আব্দুল হক মানুষটির স্বরূপের চিত্র, যেখানে মানুষটির চিন্তা ধর্ম ভাবমুক্ত এবং সংস্কার মুক্ত ও অনাচ্ছন্ন, সেখানে কর্তব্যে তিনি নির্মম, কেননা এটা মানববাদের সর্বপ্রধান অঙ্গ। যেখানে তিনি যুক্তিবাদী ও বিজ্ঞান বুদ্ধি আশ্রিত, সেখানে তার মন বিশ্বের দিকে প্রবাহিত। সেখানে তিনি বৈশ্বিকভাবে কল্যাণকামী। অর্থাৎ ইউরোপীয় রেনেসাঁসের যে সমস্ত উচ্চকোটি চিন্তকের কথা জানা যায়, তাদের প্রত্যেকের মধ্যে যেটা ছিল একটি সাধারণ গুণ ও বৈশিষ্ট্য, যে গুণকে সেকুলার মনোভাব সম্পন্ন বলা হয়েছে, আব্দুল হকের চিন্তা ও চরিত্র সেটাকে স্পর্শ করতে চাইছে। ব্যতিক্রম বাদ দিলে বাংলার 19 শতকের জাগরণে এই মনোভাব নেই। 20 শতকের বুদ্ধির মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে এটা সম্পূর্ণ অনুপস্থিত। আব্দুল হক রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী এবং সাংস্কৃতিক চিন্তার বৈশ্বিক মনোভাব সম্পন্ন।
কথা দুটো সংক্ষেপে বুঝে নেবার চেষ্টা করা যাক। আব্দুল হক সাহিত্যিক ছিলেন, একটু বড় অর্থে এই অভিধাটা নিতে হবে আমাদের। গল্প, উপন্যাস, নাটক কিংবা কবিতা ছাড়াও তিনি লিখেছেন এক বিশেষ অর্থে দার্শনিক লেখা, প্রবন্ধ নামে যে প্রকরণটি পরিচিত। এমন লেখায় মনের স্তরে খাটাতে হয় যে রুচি, সেটাই অনেকটা দর্শন ভিসা হলে তবেই তা প্রবন্ধে রূপ নিতে পারে। যাদের মেজাজ এমন উপাদানে গড়া, আব্দুল হক ছিলেন তাদের মধ্যে অন্যতম। তাই তার চিন্তায় সমাজ, সংস্কৃতি, রাজনীতি এবং মানববিদ্যার আরো অনেক স্তর এবং উপাদানের প্রতি আগ্রহ ও কৌতূহল দেখা যায়। রাজনীতি সম্পর্কে আব্দুল হকের সচেতনতা ছিল এমন আগ্রহের একটা সুন্দর বিন্দু স্তর। ইতিমধ্যে আমরা জেনে এসেছি তিনি রাজনীতি কিংবা রাজনৈতিক কর্মী ছিলেন না। কোনো রাজনৈতিক দল উপদলের সঙ্গে তার সংস্পর্শ ছিল না। একজন তন্নিষ্ঠ সাংবাদিক ও সমাজ দার্শনিকের মন থেকে তিনি রাজনীতি যেভাবে পর্যবেক্ষণ করেছিলেন, বর্তমান আলোচনায় তার কিছু মূল্য খুঁজে দেখা হচ্ছে মাত্র। আব্দুল হক কেন এবং কিভাবে রাজনীতি বিষয়ে মনোযোগ দিয়েছিলেন তা খুব বেশি কথা তার রচনায় পাওয়া যায় না। এ সম্পর্কে যেটুকু তিনি লিখেছেন তাতে মনে হয় তার মননের একটা প্রধান দিকে ছিল রাজনীতির প্রতি আগ্রহ। তার এই আগ্রহের কথা জানা যায় তার ডায়েরি লেখার অভ্যাস থেকে। যেমন তিনি লিখেছেন 1975 সালের 20 আগস্টে ডায়েরিতে তিনি যেমন লিখেছেন, কোট, যখন থেকে আমি পৃথিবীর দিকে তাকাতে শিখলাম তখন থেকেই দেশে বিদেশে যা ঘটতে দেখে আসছি তার সঙ্গে আমার দেশের অস্তিত্ব, আমাদের জীবন মরণ সমস্যা জড়িত। যেখানে একেবারে অস্তিত্বের প্রশ্ন, সেখানে শুধু সাহিত্য নিয়ে থাকি কেমন করে। স্বদেশকে, আমার দেশের মানুষকে ভুলতে পারি না এমন সংকটে। ওই অস্তিত্বের সঙ্গে শুধু জীবনযাপন নয়, সাহিত্য, সংস্কৃতি, মানবতা সবই জড়িয়ে আছে। মানুষের যেখানে মানুষ হিসেবে বেঁচে থাকাটাই বিপন্ন, সেখানে আমাকে টানছে, ক্রমাগত টানছে, প্রতিদিন টানছে সেই সাহিত্য যার মূল বস্তুই রাজনীতি অথবা ওই ঘটমান ইতিহাস। আনকোট। খুবই তাৎপর্যপূর্ণ এই অনুভব কেন উল্লেখ করা জরুরি যে আব্দুল হক 3টি রাষ্ট্রের বাসিন্দা ছিলেন: ব্রিটিশ আমল, পাকিস্তান শাসন এবং জীবনের শেষ পর্যন্ত বাংলাদেশ। ব্রিটিশ আমলে তিনি বেড়ে উঠলেও পাকিস্তান পর্বে তিনি পূর্ণ বিকশিত মানুষ, অথচ সেখানেই তিনি বোধ করেছেন তার দেশের অস্তিত্বের বিপন্ন। তখন জীবন মরণ সমস্যা জড়িত তার স্বদেশ, কাজে শুধু সাহিত্য নিয়ে পড়ে থাকাকে তিনি কর্তব্য মনে করেননি। অথচ গত 200 বছরে ভারতবর্ষের বাঙালি জাতির 3টি বিষয়ে প্রতিভার পরিচয় দিয়েছে: কবিতা, গল্প, উপন্যাস এবং গান। এর কোনো তুলনা নেই। বিজ্ঞান এবং ইতিহাসে বাঙালি হিন্দু মনীষার কিছু অবদান স্বীকার করা ভালো। বাঙালি মুসলিম সমাজে এক্ষেত্রে নিষ্পত্র। রাজনীতির মধ্যে শুধু কোন্দল কলহ ছাড়া অপর কোনো অবদান তার নেই। এখানে দুর্ভাগ্য এমন যে চিন্তা ক্ষেত্রেও কোনো চিন্তক পাওয়া গেল না যিনি সাহস করে বলেছেন কিংবা বলতে পারেন যে রাজনীতি ও রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতি আমাদের লক্ষ্য। আজ তাই গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা একেবারে পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে। যাকে চিন্তক হিসেবে জানি, সমাজে যার পরিচয় বিশিষ্ট বুদ্ধিজীবী হিসাবে, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে যার পরিচয় সংস্কৃতিমান ও শিক্ষাবিদ ব্যক্তিত্ব, সংস্কৃতিমান ও শিক্ষাবিদ ব্যক্তিত্ব বলে, অথচ রাজনীতি বিষয়ে তার কোনো মতামত, চিন্তা ভাবনা নেই বললেই চলে। এর চেয়েও শোকাবহ সংবাদ আর কি হতে পারে? 20 শতকের 60-এর দশকে আব্দুল হক বাঙালি মুসলিম মনীষার এমন দুর্গতি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে লিখেছিলেন বেশ কিছু প্রবন্ধ, যা তার নিজের জীবনকেও বিপন্ন করে তুলেছিলেন। তিনি পাকিস্তানি শাসক শ্রেণীর ভ্রান্ত আদর্শের বিরুদ্ধে বেনামিত হলেও এমন কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যেগুলি বিস্ফোরকের মাত্রা পেয়েছিল। মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির জনকের আসন পেল, সেখানে তিনি প্রস্তরীভূত। এটা লক্ষ্য করে তিনি লিখেছেন, কোট, মুসলিম জাতীয়তাবাদ পুনর্নিরীক্ষা, আনকোট। রাজনীতি ও রাজনীতি সম্পর্কিত কিছু প্রবন্ধের কথা আমি এখানে বলেছি, যেখানে তিনি 60-এর দশকে বিশেষ করে সমকাল পত্রিকায় লিখেছিলেন। বলছি কোন দিকে যাচ্ছি, সেদিকে যাচ্ছি। উল্লেখিত প্রবন্ধগুলোর বক্তব্য বুঝে নেবার জন্য বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে মনে হয়। তবে সংক্ষেপে 2-3টি বিষয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার। আব্দুল হকের জাতীয়তাবাদী ধারণা বিকশিত হয়ে ওঠে বিশেষত পাকিস্তান আমলে। তার মূলে ছিল 2টি ধারণা: 1, বাংলাদেশ; 2, বাঙালি। সাহিত্য ও স্বাধীনতা বইয়ের ভূমিকায় আব্দুল হক বলেন যে, কোট, সাহিত্য, সংস্কৃতি অথবা বৈদেশিক প্রসঙ্গ, বিষয়বস্তু যাই হোক, এ সংকলনের প্রায় সব প্রবন্ধেরই ধ্রুব নক্ষত্র স্বদেশ, আনকোট। তার স্বদেশ কোনটি তিনি বলেন, কোট,
আমাদের রাজনৈতিক নেতৃবর্গ ক্ষমতার অন্তর্দ্বন্দ্বে মশগুল এবং তাদের যে জ্ঞানী থাকুক ইতিহাস জ্ঞান যে নেই এ আমাদের মর্মান্তিক অভিজ্ঞতা। অন্য দেশের রাজনীতিকরা স্বদেশের ঐতিহ্য আবগাহন করে রাজনীতির ক্ষেত্রে অবতারণ করেন, আমাদের রাজনীতিকরা চক্রাকারে ঘোরেন ব্যক্তি স্বার্থের চতুষ্পার্শ্বে। তাদের চিন্তায় ও কর্মে আমি যতটা আছে দেশ ততটা নেই, ইতিহাসও নেই। এইসব দেখে শুনে তিনি উল্লেখিত প্রবন্ধে প্রস্তাব করেন যে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান নয়, এই অঞ্চলের নাম হওয়া দরকার বাংলাদেশ। আব্দুল হক বাংলাদেশের নাম প্রস্তাব করেছিলেন। অবশ্যই আব্দুল হক বলেন, কোট, জাতীয়তাবাদের অর্থ সমগ্র। আব্দুল হক জাতীয়তাবাদকে কিভাবে দেখেছিলেন আমি সেটা বলছি। আব্দুল হক বলেন, কোট, জাতীয়তাবাদের অর্থ সমগ্র জাতির কোনো লক্ষ্য সাধনের উদ্দেশ্যে দেশের সকল অধিবাসীর একাত্মতাবোধ, আনকোট। এরই সঙ্গে তিনি যোগ করেছেন অন্য এক মূল্যবোধ। সেখানে তিনি বলেছেন, কোট, দেশপ্রেম ব্যতীত দেশের শুধু উন্নতি নয়, অস্তিত্ব বিপন্ন হতে পারে। দেশপ্রেমের প্রকৃত অর্থ কিন্তু সেই দেশের মানুষের প্রতি প্রেম। জাতীয়তাবাদী এই নীতি অনুসারে 1952 সালের ভাষা আন্দোলনের যে লক্ষ্য ছিল তা পূর্ণতা পেয়েছে। দেশের সব মানুষ তাতে একাত্মতা বোধ করেছে। এই একই ইশারায় 71 সনের স্বাধীনতা সংগ্রামে এদেশের সকল মানুষের ঐক্যবদ্ধতা ছিল, দেশ স্বাধীন হয়েছে। তবে এই একাত্মতা বোধ আসলে এদেশে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের লড়াই ছিল না, ছিল অস্তিত্বের লড়াই। এই অঞ্চলের মানুষ তাদের অস্তিত্বের কারণেই জেনে গিয়েছিল সেই অবস্থার লড়াই করা ছাড়া, একাত্ম হওয়া ছাড়া মাতৃভাষা স্বাধীনতা কোনোটি রক্ষা করা যাবে না। এ দুয়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল দেশের সাধারণ মানুষ, সেখানে একক নেতৃত্ব ছিল না। এটাও সত্য এবং বাস্তব যে উল্লেখিত লড়াই ও সংগ্রামে প্রস্তুতি বলেও কিছু ছিল না। প্রস্তুতি ছিল না কারণ এদেশের মানুষ জানতে পারেনি যে তাদের মাতৃভাষা ও স্বাধীনতা অপান্তেয় হওয়া সম্ভব, এমন ধারণা তাদের কাছে ছিল অভাবিত বিষয়ে। কেননা তখন রাজনীতি চলছিল নিয়মতান্ত্রিক স্বায়ত্তশাসনের লক্ষ্যে। পূর্ব পাকিস্তানকে সেটা দেওয়া হলে স্বাধীনতার প্রশ্ন উঠত কিনা বলা কঠিন। দেখা গেল অস্তিত্বের জন্য প্রাণপণ আকুতি ও লড়াই যে মানুষকে রক্ষা করে এবং তাতে প্রকৃতিও যে সহায়ক হয়, বাঙালি রক্ষা করেছিল সেই বাস্তবতা। তাই এখানে জাতীয়তাবাদ ঠিক রাজনৈতিক মতবাদ নয়, অস্তিত্বের লড়াই। অস্তিত্ব রক্ষার সংগ্রামে জগতের সকল প্রাণী একইভাবে প্রাণপণ করে, মানুষ তো করবেই। এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি আর রাজনৈতিক অধিকার যার মূল কথা, স্বাধীনতার পরে তা অর্জিত হয়নি। জাতীয়তাবাদ আমাদের সংবিধানের পাতায় আমরা যোগ করে নিয়েছি, কিন্তু তা কার্যত কেবলই ক্ষমতা লাভের চাবি হিসেবে গৃহীত হয়েছে, বৃহৎ কল্যাণ তার মধ্যে নেই। আব্দুল হক দেশপ্রেমের কথা বলেছেন, তার কাছে দেশপ্রেম মানে দেশের মানুষের প্রতি প্রেম। এ নিয়ে বহু ব্যাপক আলোচনা হয়েছে অনেক মূল্যবান লেখকের হাতে, কাজে বিষয়টি পুরনো। 19 শতকে পেট্রিয়টিজম এর তর্জমায় স্বদেশ প্রেম, স্বজাতি প্রেম, দেশপ্রেম ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়েছে। এই স্বদেশ প্রেম আর ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ এক বস্তু হিসেবে স্বীকার করা হয়নি। প্রতিবেশীর প্রতি প্রীতি, দেশের মাটির প্রতি মমতা, দুস্থ মানুষের প্রতি অন্তরের আকুতি ও করুণা কিংবা প্রকৃতি প্রেম, এইসব মানুষের স্বাভাবিক চেতনার সঙ্গে জড়িত অনাদিকাল থেকে। জাতীয়তাবাদের যোগ আধুনিক রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের লক্ষ্য ক্ষমতা। জাতীয়তাবাদের নামে তাই সমাজকে সংগঠিত করে তোলা হয়েছে ক্ষমতা লাভের জন্য, ক্ষমতা বিস্তারের জন্য, জাতিতে দ্বন্দ্বের জন্য। সমাজের উপর প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব। যে স্বাভাবিক প্রীতি সমাজের মৌলবন্ধন, তারই সঙ্গে যোগ স্বদেশ প্রেমের। ক্ষমতার সঙ্গে যোগ জাতীয়তাবাদের এখানে শেষ নয়। ক্ষমতায় স্থায়ী করবার জন্য জাতীয়তাবাদ গড়ে তোলে এক ধরনের যুদ্ধের প্রস্তুতির জন্য। এই অহংকার রূপ নেয় বহুবদ্ধতায়। এর থেকে একদিকে জন্ম লাভ করে হিংসা ও অসহিষ্ণুতা, অপরদিকে তৈরি হয় সামাজিক সেই বিপন্নতা, মুক্ত চিন্তার পক্ষে যা বিপজ্জনক। এখানে জাতীয়তাবাদ কেবল বিজাতীয় বিদ্বেষ বাড়ায় না, জাতীয় ঐক্যের জন্যও তা হয়ে ওঠে ধ্বংসাত্মক। এই পথে বিশ্ব শান্তির কথা বলা যেমন নিষ্করুণ তেমনি হাস্যকর। জাতীয়তাবাদের নামে তাই সমষ্টির পুজো অগ্রাহ্য হয়েছে মানবতন্ত্রের বিবেকী চিন্তায়। স্বদেশ প্রেমের কথাটি আরো একবার বুঝিয়ে নেবার চেষ্টা করা যায়। মানবীয় অন্য অনেক উচ্চায়ত্ত মূল্যবোধ অনুভূতির মধ্যে প্রেম একটা শুদ্ধ স্তরের আবেগ, এর মূল্য আছে,
কিন্তু অস্তিত্বের প্রশ্ন আর প্রেমের অনুভূতি এক নয়। অস্তিত্ব হচ্ছে পুরো মানুষের বেঁচে থাকার প্রশ্ন, অপরদিকে প্রেম অস্তিত্ব রক্ষার পরের প্রশ্ন। প্রেম কেবল বেঁচে থাকার অনুভূতি নয়, জীবনকে সুন্দর সুন্দর সত্যে, সুন্দরে ও পরিমিতিতে গড়ে তোলার উপায়। অস্তিত্ব যুক্তির কাজ ঘেঁষে বাস করে, কারণ অস্তিত্ব যেখানে বিলীন সেখানে অন্য কথা আসে না। অস্তিত্বের জন্য তাই বিপন্ন মানুষে অস্ত্র হাতে তুলে নেয়। ন্যায্য হিংসা সেখানে মানবিক যুক্তি এর পক্ষে। প্রেম যুক্তি অতিক্রমী, যে আবেগ মানুষের চোখে জল আনে তা যুক্তির মাপে ধরা যায় না, কারণ সেখানে সে অনির্বচনীয়। প্রেমকে তাই বলা হয়েছে স্বর্গীয় অনুভূতি। প্রেম এখানে যুক্তি বিরুদ্ধ নয়, শুধু যুক্তিকে ছাড়িয়ে যায়। প্রেম তাই সর্বমানবিক, আর যে জন্যে সে কেবল দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বের প্রতি তার আগ্রহ অকপট। শিক্ষার ভিতর দিয়ে সাধারণ মানুষকে অনুভূতির এই স্তরে টেনে তোলার চেষ্টা করা যেতে পারে, কিন্তু অস্তিত্বের সংকট মুহূর্তে এমন অনুভূতিময় চেতনার কথা বলা ভালো নেতৃত্বের লক্ষণ। আব্দুল হক সাহিত্যিক ছিলেন বলে হয়তো এ ব্যাপারে এতটা তলিয়ে দেখেননি। মানুষের সামাজিক স্তর, অধিকার, সচেতনতা বিবেচনা করাই শুভবুদ্ধির প্রধান কাজ। জাতীয়তাবাদে যে একাত্মতাবোধের কথা বলা হয়েছে তার ভিত্তি জাতি, কুল, সংস্কৃতি, ভাষা, ধর্ম ইত্যাদি। দেশবাসীর মধ্যে পারস্পরিক সহযোগের ইচ্ছা ও আবেগ থেকে জন্ম নেয় জাতীয়তাবাদ। এই অর্থে জাতির প্রতি আসক্তি, অনুরাগ এবং অতীত গরিমার স্তুতি। মোট কথা, জাতীয়তাবাদ যে মন্ত্র দেয় তার বাইরের রূপ এক, ভিতরের রূপ। আর রাষ্ট্রীয় ক্ষমতার আকর্ষণ, সমূহের আধিপত্য যার মূল কথা। জাতীয়তাবাদ থেকে তাই আগ্রাসন ও হিংসা বাতিল করা কঠিন। সমাজতন্ত্রের পুরোপুরি বিরুদ্ধ বিষয় না হলেও জাতীয় ঐক্যের পক্ষে এটি খুবই প্রাথমিক স্তরের বিভ্রান্তিকর মতবাদ। রবীন্দ্রনাথ ও মানবেন্দ্রনাথ রায় দেশে দেশে জাতীয়তাবাদের হিংস্রতা দেখে তাই আতঙ্কিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও শিক্ষায় অহিংস জাতীয়তাবাদের আবাদ করা হয়নি। আব্দুল হক স্বদেশ প্রেমের কথা বলেছিলেন, কিন্তু স্বদেশ প্রেমের ভিত্তি কি তা বলেন। স্বদেশ প্রেমে ক্ষতি নেই যদি বিশ্বের প্রতি থাকে মন মুক্ত। উন্নত নৈতিক মূল্যবোধ ছাড়া স্বদেশ প্রেমে তোতা পাখির বলি মাত্র। পাকিস্তানের রাষ্ট্রীয় আদর্শকে মানসিক স্তরের এমন উচ্চতায় দেখা হয়নি, ফলে সেখানে মুসলিম জাতীয়তাবাদ ও মুসলিম রাষ্ট্র গড়ে তোলায় কোনো প্রয়াস মন স্থির হয়, যে স্থির হয়ে চেপে বসেছিল। তাহলে আব্দুল হকের জাতীয়তাবাদের মূল সত্যটা কি? আসল কথা এই যে আব্দুল হকের মন ছিল একজন সাহিত্যিকের। সাহিত্যের মূল কথা রূপ ও রসের আনন্দ। এটা ত্যাগ করে নয়, অতিক্রম করে আব্দুল হক রাষ্ট্রীয় কঠিন দায়িত্বের প্রসঙ্গ তুলেছিলেন জীবনে। বলেছেন, আমার প্রথম অভিজ্ঞতা হলো ভাষা, সাহিত্য, ইতিহাস, ভূগোল যাই হোক, কবি সাহিত্যিককে আমরা যতই সম্মান দিই, দেশ ও জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ। কোথায় পেলেন তিনি এই মানবিক অনুভবের মহত্তম তত্ত্ব? 250 বছর আগে বাঙালি মননের এসব মৌলভাবের উদ্বোধন আমাদের চোখে পড়ে। 1948 সনের জাতীয় উন্নতির উপায় নিয়ে বাণিজ্যের অপরিহার্যতা প্রসঙ্গে বাঙালি দার্শনিক অভয় কুমার দত্ত বলেন, কোট, রাজ্যের 1848 কথা বলছি, কোট, রাজ্যের শ্রীবৃদ্ধি ও অধপতন ব্যবস্থাপকদের উপর নির্ভর করে, আনকোট। একই সালে মাতৃভাষার উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, কোট, রাজার এক আজ্ঞাতে যাহা হইবে সহস্র সহস্র প্রজার যুগপৎ চেষ্টাতেও তাহা সম্পন্ন হওয়া দুষ্কর, আনকোট। তার মানে মানব ইতিহাসের সকল ঘটনা নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান, তার নাম পলিটিক্স। জাতীয় উন্নতি ও অবনতি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের উপর নির্ভর করে। আব্দুল হক এই বিষয়ে নতুন কিছু বলেননি, তিনি পুরনো কথাটি আবার স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের। অতএব সুস্থ রাজনীতি রাষ্ট্রের পক্ষে এক অপরিহার্য অনুষঙ্গ। আব্দুল হকের মতে ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র তাই আধুনিক রাষ্ট্রনীতির অন্যতম প্রাসঙ্গিক এবং অনিবার্য অঙ্গ। জাতীয় মনোভাব থেকে বৈশ্বিক মনোভাবে এর প্রভাব স্বীকার করা ভালো, আব্দুল হক মনে করেন। কেন বলছি? ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আব্দুল হক 19
1947 সনের 11 আগস্ট দেওয়া মোহাম্মদ আলী জিন্নার একটি ভাষণের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া উল্লেখিত ভাষণে জিন্না বলেন, কোট, পাকিস্তানে কালক্রমে হিন্দু আর হিন্দু থাকবে না এবং মুসলমান আর মুসলমান থাকবে না, ধর্মীয় অর্থে নয়, কেননা ধর্ম হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। তারা হিন্দু এবং মুসলমান থাকবে না রাজনৈতিক অর্থে, রাষ্ট্রের নাগরিক রূপে, আনকোট। সমকালীন বিদ্যুৎ সমাজে এটা ছিল মহত্তম ভাষণ এবং এক অবিস্মরণীয় বক্তৃতা। এটা সমকালের মন্তব্য। আব্দুল হকের কাছে জিন্নার সূত্রায়িত এই বক্তব্য রাজনীতি ও রাষ্ট্রীয় জীবনে ছিল একটা বড় ধরনের অগ্রগতি। সমগ্র মুসলিম জাহানের পক্ষে এই কথা সত্য, রাষ্ট্রে এটা চাই। রাজনৈতিক আচরণে এর প্রয়োগ জরুরি। এর ব্যত্যয় হলে রাজনীতি তার নৈতিক চরিত্র হারায়, পথভ্রষ্ট হয়। এর ব্যতিক্রম হলে রাষ্ট্র থেকে সাম্প্রদায়িকতা নির্মূল করা যায় না। ফলে এমন রাষ্ট্র সকলের সমান অধিকার থাকে না। একই রাষ্ট্রে বাস করেও তেমন অবস্থায় কেউ প্রথম শ্রেণীর, কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়। তার দুঃখ ছিল এ ব্যাপারে বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতারা কেউ কিছু ভাবেননি এ বিষয়ে। রাষ্ট্র নিয়ন্ত্রণে রাজনীতি যে কত বড় শক্তি, এটা অধিকাংশ উচ্চশিক্ষিত লোকে বোঝেন না, আব্দুল হক তা মনে করেন। তাই কেবল তাই নয়, তিনি মনে করতেন অগ্রসর ও গণতান্ত্রিক অন্য অনেক রাষ্ট্রের মতো বাংলাদেশকে প্রকৃত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে তার নিজেরই মঙ্গলের জন্য। যেন মুসলমান নয় এমন জনসমষ্টি এবং বাঙালি নয় এমন ক্ষুদ্র গোত্রগুলি বাংলাদেশকে নিজেদের দেশ বলে সংকোচ অনুভব না করে, আনকোট। এটা কেবল একটা অনুভূতির ব্যাপার নয়, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটি বাস্তবধর্মী শর্ত এবং সত্য। আব্দুল হকের মতে এর সপক্ষে সবচেয়ে বড় যুক্তি এই যে, আনকোট, ধর্মভিত্তিক রাজনীতির অনেকটাই পশ্চাৎমুখী এবং স্বপ্নাতুর থাকে, কেননা ধর্মের অনেকটাই স্বপ্ন দিয়ে গড়া। কিন্তু রাজনীতিক এই স্বপ্নকে রাজনৈতিক কারণে কূটনৈতিক কৌশলে ব্যবহার করে থাকে, আনকোট। তাই কোনো একটা বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত এবং ধর্মীয় আদর্শ প্রচার কোনো ন্যায়নিষ্ঠ রাষ্ট্রের উচিত নয়, আনকোট। একই রাষ্ট্রে যেখানে নানা সম্প্রদায়ের নানা ধর্মের লোকের বসবাস, সেখানে রাজনীতি ও রাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো একটি ধর্মের ব্যবহার কেবল বিঘ্ন নয়, বিপজ্জনক। সেখানে তৈরি হয় প্রথম শ্রেণীর নাগরিক ও দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেখানে সংখ্যাগরিষ্ঠের শ্রেষ্ঠত্ব ও প্রতিপত্তি প্রথম শ্রেণীর, অন্যদের অবস্থা হয় দ্বিতীয় শ্রেণীর। তার চেয়েও বড় কথা, ধর্মভিত্তিক রাজনৈতিক ও রাষ্ট্রের ভিতর ক্ষুদ্র গোত্রগুলি বসবাস করতে থাকে এমন এক ব্যাধির সঙ্গে, যার ছিল পরিচিত নাম হিরণ্মন্যতা। এটাই এমন রাষ্ট্রের পরিণতি। আমাদের রাজনৈতিক ও রাষ্ট্রের এমন ভবিষ্যৎ কল্পনা করেননি আব্দুল হক। আমি শেষ করতে চাই, সভাপতি মহোদয় সেই ইঙ্গিতেই করছেন, ওনারা কথা বলবেন, সেটা আমরা শুনবো। ইতিমধ্যে প্রবন্ধ তারা পড়েছেন, আমার হয়তো আরো 5টা মিনিট লাগতো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করি। বাংলা একাডেমিকে আবারও আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাকে এখানে এই মহান চিন্তকের, চিন্তাবিদের কথা বলতে, প্রবন্ধ করতে আমাকে আহ্বান করার জন্য। দ্বিতীয় কথা হলো, আমি এখানে আব্দুল হক সম্পর্কে কোনো কিছু বলিনি, অর্থাৎ তিনি এই ছিলেন এরকম কথা আমি এখানে বলিনি। আমার বইতে আমি শুধু এটা বলে শেষ করেছি আলোচনা করে যে তিনি আমাদের বাংলাদেশের বাঙালি মুসলিম সমাজের একজন অন্যতম মানবতাবাদী ভাবুক ও চিন্তাবিদ। আমি এটা বলেই তাকে জানি, এই হিসাবেই এখানে উপস্থিত হয়েছি। আপনাদের এই সহ্য করবার গুণের জন্য আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। সুবৃন্দ, এতক্ষণ তথ্যবহুল শুনলেন। এবার আলোচনা করবেন প্রাবন্ধিক গবেষক অধ্যাপক মাহবুব বুরহান। আমি তাকে আলোচনা করবার জন্য সবিনয় অনুরোধ জানাই। ধন্যবাদ উপস্থাপককে। এই সেমিনারের
সম্মানীয় সভাপতি, স্নেহভাজন প্রাবন্ধিক, উপস্থিত সুধীজন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। মোহাম্মদ সাইফুল ইসলাম অত্যন্ত পরিশ্রমী গবেষক, নিষ্ঠাবান জ্ঞান সাধক। তার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এই সময়ে সবার কাছেই সুপরিচিত। দীর্ঘ প্রবন্ধ তিনি লিখেছেন আব্দুল হক সম্পর্কে। মূলত আব্দুল হকের জীবন এবং চিন্তার একটা সামগ্রিক বিষয়ে এখানে এসেছেন। আমি সময়ের কথা মনে রেখি আমার যে পর্যবেক্ষণ সেটা আমি বলবো। সময়ের দ্রুততার কারণে কথা না আছে, তবুও দুটি ব্যাপার আমরা যদি গবেষণামূলক প্রবন্ধের কথা চিন্তা করি একাডেমিক ভাবে, তাহলে রিসার্চ মেথোডোলজি যদি অনুসরণ করি সেই দিক থেকে দেখতে গেলে প্রবন্ধের গঠনগত দিকে অনেক শৈথিল্য, অসংলগ্নতা চোখে পড়বে। এটি এ কারণে হয়েছে যে একটি বিরাট বিষয়কে তিনি এই প্রবন্ধের মধ্যে ধরার চেষ্টা করেছেন। এরপরে যেহেতু এটি একটি প্রবন্ধ, তার জীবন থেকে নিয়ে আব্দুল হক সম্পর্কে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক প্রয়োজনীয় কথা বলেছেন, কিন্তু কথার ধর্মই এই, কথা থেকে কথা আসে। হয়তো সব কথা সমান গুরুত্বপূর্ণ নাও হতে পারে, এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যায়। আমার এই আলোচনায়ও হয়তো তেমনটি হতে পারে। আমি তার প্রবন্ধ করেই কিছু বলার চেষ্টা করছি। নিঃসন্দেহে তার এই প্রবন্ধ গুরুত্বপূর্ণ, কিন্তু আমার বিবেচনায় যে বিষয়গুলো এসেছে আমি প্রবন্ধ ধরেই বলছি। প্রথম যে ব্যাপারটা তিনি তার জীবন নিয়ে বলেছেন, এবং সেই জীবনের ক্ষেত্রে অনেক বর্ণনার ক্ষেত্রে তিনি এক জায়গায় এসে বলছেন যে তার কর্মজীবন নিয়ে। কর্মজীবন কিভাবে শুরু হয় তিনি বলছেন, শিক্ষার সময় তার কর্মজীবন আরম্ভ হয়। আসলে কিভাবে? এই কিভাবে বলে তিনি বলছেন যে আব্দুল হক তার ছাত্র অবস্থায় কাজী আব্দুল ওদুদের গেটে বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। এটি দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছে। তার জন্য হোক দায়ী হোক, আসলে তথ্যটি এড়িয়ে গেছে। এটি দিয়ে আব্দুল হকের কর্মজীবন শুরু হয়নি। আব্দুল হক গেটের পাণ্ডুলিপি প্রতিলিপি তৈরি করেছিলেন 1943 সালে মাসিক 10 টাকা পারিশ্রমিকে। প্রতিদিন 1.5 ঘন্টা করে এই কাজ তিনি 3 মাসের জন্য করেছেন। এর আগে 1939, 40, 41 সাল পর্যন্ত এবং 42 সালের মে পর্যন্ত তিনি 4টি স্কুলে, মাইনর স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি করেছেন, বিস্তারিত বলবার হয়তো খুব প্রয়োজন নেই। আব্দুল হকের যে জীবন, আব্দুল হকের যে নিষ্ঠা, বাংলা একাডেমির তিনি কর্মকর্তা ছিলেন, এটা আমরা সবাই জানি। তিনি এবং প্রাবন্ধিক খুব যৌক্তিকভাবেই বলেছেন, জীবনে তিনি জ্ঞানত অন্যায় কাজ ও অন্যায় চিন্তা করেননি। খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই কথাটির এক ধরনের স্ববিরোধিতা আছে তার পুরস্কার প্রসঙ্গে। আমরা স্মরণ করছি যে আব্দুল হককে সব পুরস্কার গ্রহণ করেছেন, সেই পুরস্কার গ্রহণ করতে গিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন। কিন্তু প্রাবন্ধিকের লাইনটা আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, কিন্তু তিনিও এমন পুরস্কার নিতে আর 5 জনের মতো ভুল করেননি বলা বাহুল্য। এই বাক্য কি প্রমাণ করে, আমাদের মধ্যে কি চেতনা তৈরি করে? কথার গুরুত্ব হলো তার তথ্য যাই হোক, সেটি একটা মানুষের মনে তার চেতনায় ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা দেয়, এটি খুব গুরুত্বপূর্ণ। এই যে তিনি কোন পুরস্কার নিতে অন্য 5 জনের মতো না, আমার বিবেচনায় আব্দুল হক কোনোভাবেই সাধারণ অর্থে অন্য 5 জন যা বলা হয় এটি তিনি ছিলেন না। অনেক কষ্টে, অনেক দৃঢ়তায়, অনেক সংগ্রামের মধ্য দিয়ে তিনি তার
স্বাতন্ত্র্য প্রায় সকল ক্ষেত্রে রক্ষা করে চলেছে, এটি আমার কাছে মনে হয়েছে। আরেকটি ব্যাপার, সাদত আলী আকন্দ পুরস্কার সম্পর্কে তিনি লিখেছেন যে সাদত আলী আকন্দ পুরস্কার তিনি নিয়েছেন, এখানে আমি পড়ে শোনাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, দাউদ পুরস্কার, আবুল হাসান সাহিত্য পুরস্কার, হিলালি স্মৃতি স্বর্ণপদক, সাদত আলী আকন্দ সাহিত্য পুরস্কার প্রভৃতি এই পুরস্কার তিনি পেয়েছেন। তার অর্থ কি, তিনি নিয়েছেন। গবেষণার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কথার মধ্যে কথা ঢুকে গিয়ে অন্যজনের হাতে গিয়ে সেটা অন্য রূপ নিয়ে যায়। এ কারণে আমাদের খুব সতর্ক থাকার দরকার আছে। সাদত আলী আকন্দ পুরস্কার তিনি গ্রহণ করেননি, এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সাদত আলী আকন্দ পুরস্কার তিনি গ্রহণ করেননি, তাকে দেয়া হয়েছিল। কিছু বিষয় আছে, আমি আবারও বলে দিচ্ছি যে অনেক ভালো কথা তিনি বলেছেন। আমি আমার দিক থেকে এই সমাজের জন্য, জীবনের জন্য যে কথাগুলো আমাদের বিপজ্জনক হতে পারে, আমি সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। প্রবন্ধী এই যে সভা, সেমিনার, এগুলোতে আব্দুল হক যেতেন না, তাকে ডাকা হতো না, খুব চমৎকার ভাবেই বলেছেন। কিন্তু তিনি লিখছেন এই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আজও তাই হয়ে থাকে। কথা কিন্তু সত্যি। আপত্তিটা কোথায়? আপত্তিটা হলো যে এই যে অনেক মানুষ, বেশিরভাগ মানুষই করে না, তার মধ্যেও কেউ কেউ করে, কেউ কেউ সৎ পথে চলে। আমি খুব বিনয়ের সাথে একজন সাংবাদিকের একটা মন্তব্য আপনাদের মনে করিয়ে দিতে চাই। তিনি মাসুদ কামাল, তিনি ডাক্তারদের নিয়ে যে কথা বলেছেন, অত্যন্ত গর্বিত ব্যাপার। হ্যাঁ, কোনো কোনো ডাক্তারের ক্ষেত্রে হয়তো হতে পারে, নাও পারে। তো সামগ্রিকভাবে কথা বলে দিলে এর বিপদটা কি, যে যারা এই প্রতিকূল স্রোতে থেকে চেষ্টা করেন, আমি খুব বিনয়ের সাথেই বলছি, এই যে আজকে আমার যোগ্যতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, আমি জানি হয়তো আমি যোগ্যতা রাখি না, কিন্তু আমার সাথে যারা যে দুইজন আছেন তারা কি অযোগ্য? নিশ্চয়ই না। তো বাংলা একাডেমির ডিজি যে এই কাজটি করেছেন, আমরা যদি এটুকু স্বীকার না করি, সমস্ত দিয়ে যদি ঢেলে দিয়ে দিই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আজও তাই হয়ে থাকে, আমি মনে করি এখানে অবশ্যই এটা আমাদের স্বীকার করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে থাকে। আমি এই ছোট্ট বিষয়টাকে জোর দিচ্ছি এই জন্যে যে লোক ঘুষ খায় না, যে পুলিশ ঘুষ খায় না, সে পুলিশ জানে সংগ্রামটা কত তীব্র। আপনি সকল পুলিশ ঘুষখোরকে ওকে তো বাতিল করে দিচ্ছেন, তাহলে আব্দুল হক তাৎপর্য কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আব্দুল হকের জীবন নিয়ে প্রভাবিত চমৎকার করে বলেছেন। তার যে দারিদ্র্যের দুঃসহ অবস্থা, সেখানে তার পারিবারিক ব্যাপারের এমন সব আছে যা হয়তো তিনি লক্ষ্য করেননি বা মানে জানেন, এখানে হয়তো তিনি বলেন। এই যে সংগ্রামশীলতা, আমরা যদি এটা স্বীকার না করি, তাহলে সেই সংগ্রামশীলতাটা ব্যর্থ হয়ে যাবে, চিন্তা করে অন্যদিকে চলে যাবে। খুব চমৎকার করে প্রবন্ধিক বলেছেন, আব্দুল হক চিন্তার দিক থেকে রেনেসাঁসীয় চরিত্র অর্জন করেছিলেন। অত্যন্ত যৌক্তিক কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কারণ এই একটি লাইনের মধ্য দিয়ে প্রবন্ধিক আব্দুল হকের সম্পর্কে তার যে চিন্তা, তার যে চেতনা, সেটিকে অনেক দূরে নিয়ে গেছেন। আব্দুল হকের জাতীয়তাবাদ সম্পর্কে একটু বলা খুব জরুরি, কারণ খুব রাজনীতির অর্থে অনেক ব্যাপার আছে, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে আব্দুল হকের যে জাতীয়তাবাদী চেতনা, সেই চিন্তাটা খুব পরিষ্কার। তিনি বলেছেন যে মুসলিম কোনো জাতীয়তা না, এটা সম্প্রদায়, আর জাতীয়তাটা গড়ে ওঠার ব্যাপার। এই যে জাতীয়তার বিষয়, প্রবন্ধিকও খুব চমৎকার করেই লিখেছেন। একটু বলছি যে তার মূলে ছিল দুটি ধারণা, বাংলাদেশ, বাঙালি। এই যে বাংলাদেশ এবং বাঙালি বলতে গিয়ে তিনি তার জাতীয়তার প্রসঙ্গ এনেছেন, কিন্তু বিশ্লেষণে গিয়ে তিনি স্বদেশ ভাবনায় চলে গেছেন। আব্দুল হক স্বদেশ ভাবনার বিষয়টা, স্বদেশ সম্পর্কে বলেছেন তার সাহিত্য স্বাধীনতা প্রশ্নে। জাতীয়তা প্রশ্নে প্রাবন্ধিকের যে বিশ্লেষণ, সেটা ঠিক, কিন্তু যেটা রবীন্দ্রনাথের উদাহরণ আছে, জাতীয়তাবাদ কোনো কোনো সময় জাতির জন্য উপজাতীয়তাবাদ ক্ষতিকর, এগুলো সবই ঠিক আছে, কিন্তু আব্দুল হক জাতীয়তাবাদকে সেই দৃষ্টিতে দেখেন। আব্দুল হক জাতীয়তাবাদকে, জাতীয়তাবাদ কেন, স্বদেশ প্রেমকে, সেটা অন্য প্রসঙ্গ, অন্য ব্যাপার,
কিন্তু জাতীয়তাবাদকে আব্দুল হক যেটা দেখিয়েছেন 60-এর দশকের আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের যে ঐতিহ্য, যে চিন্তা, যে চেতনা, রাজনৈতিক পট পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে আব্দুল হক দেখেছেন। আনফর্চুনেটলি অথবা সময়ের তাড়াহুড়ায় প্রাবন্ধিকের এই প্রবন্ধে তিনি আলোচনায় আনেননি, সেটি হলো দোদুল্যমান জাতীয়তা। জাতীয়তা আব্দুল হকের কাছে কেমন ছিল, আমি তার দোদুল্যমান জাতীয়তা প্রবন্ধ থেকে একটু পড়ছি। এই যে আমাদের কন্ট্রাডিকশনটা কি, মানে তিনি লিখছেন এক জায়গায়, অতএব ভাষার নাম বাংলা কিন্তু জাতির নাম হবে বাংলাদেশি। তার সাথে স্মরণ করিয়ে দিই, আমাদের জাতীয়তাবাদী ঘাপলাটা পরবর্তী সময়ে বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসেছে। এই প্রশ্নের মীমাংসাও ছিল জাতীয় মানে আব্দুল হকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তিনি এ ব্যাপারে কোনো সন্দেহ মানে কোনো দ্বিধা, কোনো অস্পষ্টতা রাখেননি। তিনি লিখেছেন, অতএব ভাষার নাম হবে বাংলা কিন্তু জাতির নাম হবে বাংলাদেশি। যেভাবেই বিশ্লেষণ করা হোক, বাঙালি নামটা বর্জন করার জন্যই বাংলাদেশি নামটা উদ্ভাবন করা হয়েছে। তারপরে তিনি বলছেন, বাংলাদেশি সমর্থকরা এই মৌলিক পার্থক্যটা বুঝেন না। বস্তুত তারা অনেক কিছুই বুঝছেন না, তবে আসল সমস্যাটা হচ্ছে তারা বুঝতে চাইছেন না। বাঙালির জাতীয়তাবাদের বিষয় আসছে কিভাবে? তারপরে তিনি বলছেন, বাঙালি শব্দটা মূলত অসাম্প্রদায়িক, কিন্তু ইতিহাসের এক পর্যায়ে বেশ কিছু সাম্প্রদায়িকতার সঙ্গে সংশ্লিষ্ট হয়। আপনি বাঙালি না মুসলমান, এ ধরনের প্রশ্নে তার প্রমাণ ধৃত হয়ে আছে। তারপর অনেক সাধনায় ওই মানসিকতা মসৃণ হয়ে আসে এবং শব্দটি অসাম্প্রদায়িক মানবতাবাদী অভিধা লাভ করে। কিন্তু এই ইতিহাসকে কেউ পাল্টাবার চেষ্টা করছেন। বাঙালি কথাটা বর্জন করে এ রাষ্ট্রের নাগরিককে বাংলাদেশি বলার পেছনে আছে অনেকখানি আত্ম অবিশ্বাস, সার্বভৌমতার প্রশ্নে আছে সংশয়, জাতীয়তার ধারণায় অনিশ্চয়। আমাদের মনে পড়বে শরৎচন্দ্র পর্যন্ত বলেছেন, বাঙালি ও মুসলমান ছেলেদের ফুটবল ম্যাচ। এইখানে হলো এই ব্যাপারটা। বাংলাদেশের বাঙালিকে 1952 সালের আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রাম করে অসাম্প্রদায়িকতা অর্জন করে তাকে বাঙালি হতে হয়েছে। এই যে বিষয়, সেটির পরিণাম কি? আব্দুল হক দোদুল্যমান জাতীয়তা লিখেছিলেন 1384 সালে, অনেক আগে। তিনি সেখানে শেষে লিখছেন, সাম্প্রতিক কালে এদেশে বেশ কিছু মাজা ঘষার চেষ্টা লক্ষ্য করা গেছে। 71-এর আগে ও পরে জাতীয়তার ধারণায় ধর্মনিরপেক্ষতা ছিল প্রধান উপাদান, ধর্মনিরপেক্ষতা ছিল বাস্তব সত্য। কিন্তু তারপরে তার পতাকা ধীরে ধীরে অবনমিত হয়ে এসেছে। অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আরেকটি পতাকা উঠতে চাইছে, তার উপর অঙ্কিত আল হেলাল। সরকারিভাবে ঘোষণা না হলেও অনেকে ধরে নিয়েছে এদেশের অধিকাংশ মানুষের ধর্মই রাষ্ট্রীয় ধর্ম, বাংলাদেশ আসলে মুসলিম বাংলা। অবশ্যই মনে রাখতে হবে, এই প্রবন্ধ আব্দুল হক লিখেছিলেন 1384 সালে। আজকে আব্দুল হকের দূরদৃষ্টি দেখে আমরা নির্বাক হয়ে যাই যে ভবিষ্যৎ কল্পনা তিনি করেছিলেন, আমরা এখন সেই বাস্তবতার মধ্যে আছি। তাই বাঙালি জাতীয়তাবাদ কে বুঝতে হলে, আব্দুল হককে বুঝতে হলে আমাদের খুব গভীর অন্তর্দৃষ্টি দিয়েই সেটা বুঝতে হবে। ব্যাখ্যা নানানভাবেই করা যায়। প্রাবন্ধিক খুব চমৎকার ভাবে তার প্রবন্ধ শেষ করেছেন। আমি আমার কথা এখানেই কিছুটা এখনই শেষ করব, সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি শেষে লিখছেন যে, কেননা সচেতন ভাবে আমি যে কাজটাকে অন্যায় বলে জানি তা না করা কিংবা তার থেকে বিরত থাকার শক্তি একমাত্র আমার মধ্যেই আছে। এটাই সুনীতি বোধের আসল রূপ, আর দলগত রাজনীতি থেকে দুর্নীতি মুক্তির প্রধান উপায়। অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আব্দুল হক ব্যক্তিগতভাবে এই সাধনাই করেছেন। যদিও প্রশ্ন থেকে যায়, ব্যবস্থা না বদলালে ব্যক্তি কি দুর্নীতি রোধ করতে পারেন? তবে অবশ্যই দায়ভার ব্যক্তিরই বেশি। আব্দুল হক আমাদের ওই রকম একজন অনুকরণীয় ব্যক্তি হয়েই থাকবেন, আমাদের বিপদে, আমাদের বিপত্তিতে এবং আমাদের চিন্তার অগ্রসরায়নে। অনেক কথা বলার হয়তো ছিল, তারপরেও আপনারা ধৈর্য ধরে শুনেছেন। প্রাবন্ধিককে আবারও ধন্যবাদ এবং আপনাদের সবার প্রতি শুভকামনা, ভালোবাসা।
সুধীবৃন্দ, এবার সভাপ্রধানের ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের সভাপ্রধান প্রাবন্ধিক গবেষক বাংলা একাডেমির ফেলো অধ্যাপক মোর্শেদ শফিউল হাসানকে আমার ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আজকের এই আলোচনা সভার প্রাবন্ধিক আলোচক, সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, তার নাম উচ্চারণ করছি না। নাম উচ্চারণ করতে গেলে যেটুকু সময় বেশি লাগে সেটুকু আমি বাঁচিয়ে দিতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি শুরু হতে বিলম্বিত হয়েছে। এর মধ্যে যে নির্ধারিত কর্মসূচি আমি দেখলাম সেখানে চা বিরতির সময়টা পার হয়ে গেছে এবং সামনে আরেকটি শেষ আছে। তো কাজেই সভাপতির দায়িত্ব তো সবার শেষ করা, আমি সেভাবে জানি। আর এর বাইরে কাউকে যারা আলোচক তাদেরকে মাঝে মাঝে বাধা দিয়ে বা ইশারা করে তাদের আলোচনাকে সংক্ষিপ্ত করতে বাধ্য করা। আমি যে দুটির দায়িত্ব বোধ পালন করেছি সফলতার সঙ্গে, এবং আমি অনুরোধ করবো যারা আয়োজক আছেন আমাকে তো আপনারা বলতে পারবেন না, তারা আমাকে একটু প্রাবন্ধিক তার দীর্ঘ একটি প্রবন্ধ লিখেছেন এবং সেই প্রবন্ধটি আমি পাঠ করেছি। আমি আমার চেয়ে এখানে যারা একজন প্রবন্ধ পাঠ করলেন এবং আলোচনা করলেন তারা দুজনেই, আপনারা অনেকে হয়তো জানেন না, সেই তথ্যটা আমি জানাই। তারা আব্দুল হক সম্পর্কে বলার জন্য খুবই উপযুক্ত মানুষ। তারা দুজনেই কিন্তু আব্দুল হককে নিয়ে আলাদা আলাদাভাবে লিখেছে। আমি আব্দুল হককে চিনেছি। আব্দুল হকের রচনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছে তার কিন্তু অনুবাদ করে। আপনারা জানেন যে আব্দুল হক অনুবাদ করেছেন, ইউসিআর অনেকগুলো নাটককে অনুবাদ করেছেন। হয়তো তার দাপ্তরিক দায়িত্বের কিছুটা অংশ হিসাবে করেছেন, এবং এখনো মনে করা হয় যে নাটক অনেকে অনুবাদ করেছেন। তিনি অনেকগুলো বেশি করেছেন, ওনারা একটা করে করেছেন। অনেকের চেয়ে সবাই ইংরেজি থেকে অনুবাদ করেছেন, কিন্তু ইংরেজির নাটকের যে অনুবাদ আব্দুল হক করেছেন সেগুলোকে অনেকে মনে করা হয় উৎকর্ষের দিক থেকে এগিয়ে থাকা অনুবাদ। আমারও মনে হয়েছিল। কিন্তু ওই বিষয়গুলোতে আমি যাচ্ছি না। তিনি কবিতা লিখেছেন, তিনি কিন্তু বই আকারে হয়তো বের হয়নি। তিনি তার থেকে একটি উপন্যাস আছেন, তিনি গল্প লিখেছেন। এইসব বিষয়ে আমি যাচ্ছি না, কারণ আজকে এটা নির্ধারিত আলোচনার সূচি একটা আছে, সেখানে রাজনৈতিক প্রসঙ্গটি আসার কথা। কিন্তু একটা কথা আমার মনে রাখতে হবে, যেটা আমরা হয়তো উল্লেখ করলেও করতে পারতাম। আমরা সাধারণভাবে জানি যে বাংলাকে রাষ্ট্রভাষার কথা বাঙালি লেখক মানুষদের মধ্যে প্রথম, এটা বেশ চালু একটা কথা বলি, যে তিনি কিন্তু তার জীবনী অংশটা বেশ বড় আকারে দিয়েছেন। আমিও অন্য একটি লেখা সেমিনারের জন্য কাজী মোতাহার সেনের উপরে লিখতে গিয়ে আপনার জীবনে অংশ খুব দীর্ঘ করে লিখেছি। এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে একজন মানুষের হয়ে ওঠা, তার চিন্তা চেতনা নির্মাণে তার জীবন, তার লড়াই সংগ্রাম, জীবনের ব্যক্তিগত জীবনের লড়াই সংগ্রাম একটা বড় ভূমিকা পালন করে, তার মানুষ গঠনে বড় ভূমিকা পালন করে। এই দুটিতে বাদ দেওয়া যায় না। কিন্তু আমার প্রশ্ন হলো যে ওই যে সময় আব্দুল হক বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, কিংবা তার আগে যাদের কথা আমরা মনে রাখি তাদের কথা যদি বলি, যেমন আমি কেউ কাজী মোতাহার সেনের কথা বললাম, তারা কিন্তু সবাই হলো সেই সময় বাঙালি মুসলমান নিম্নবিত্ত পরিবারের সন্তান। তারা লেখাপড়া করেছেন, যেহেতু প্রাইভেট টিউশনি করে জায়গির থেকে এভাবে নানা রকম কাজ করে তারা লেখাপড়া শেষ করেছেন। এবং আব্দুল হক আমরা জানি যে তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছিলেন। তার শেষ ফলাফলটা হয়তো ভালো ছিল না, কিন্তু এর আগের ফলাফল ভালো ছিল। তিনি ইচ্ছা করলে আমরা যে কোনো চাকরি তিনি করতে পারতেন। সেই সময় 40-এর দশকে তার পক্ষে অন্য কোনো চাকরি করা সম্ভব ছিল, কিন্তু তিনি সেগুলো করেননি। তিনি সাংবাদিকতা করেছেন। হয়তো সাংবাদিকতা অনিশ্চয় জীবন, কিন্তু আমিও যে 70 দশকে সে বোধ করেছি, করে আমি অন্য চাকরি চলে গেছি, সরকারি চাকরিতে। আব্দুল হক আলাদা সরকারি চাকরি এবং তার একটা সরকারি চাকরি করেছেন। নানা সময় তিনি জীবন জীবিকার জন্য অনেক কাজ করেছেন। তার কিছু কিছু কাজ ওই অংশ হিসেবে করেন। তিনি বইয়ের দোকানও, তার ছেলে বা মেয়ের লেখা থেকে আমরা জানতে পারি তিনি বইয়ের দোকানে করেছিলেন, একটা সরকারি হচ্ছিল। কিন্তু সবসময় তার লক্ষ্য ছিল সাহিত্য চর্চা করা। তিনি সাহিত্য চর্চা করেছেন। অবাক লাগে এটা ভেবে আমি যে তিনি রাজনীতি কখনো করেননি, কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠীর সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত ছিলেন না, কিন্তু তিনি রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছেন। আপনাদের কজনের সৌভাগ্য হচ্ছে আমি জানি না, তবে আমি আব্দুল হককে
দূর থেকে দেখেছি। আমি এক সময় যখন সাংবাদিকতা করতাম, আমি তখন বিশ্ববিদ্যালয় সদ্য পাশ করা তরুণ, আহমদ সাফা বাঙালিতে আসতেন। আমি রিক্সার পয়সা একটু মনে করে রিক্সার পয়সা বাঁচাবার জন্য আমি যেখানে থাকতাম সেখান থেকে আহমদ সাফার আন্তর্জাতিক ছাত্রাবাসে চলে আসতেন। উনি রিক্সায় করে যেতেন, ওনার সাথে আমি রিক্সায় উঠে যাওয়ার পথে উনি প্রায় বলা যায় প্রতিদিনই তিনি বাঙালিতে একবার নামতেন। নেমে অমুক কক্ষে, অমুকের কক্ষে, যেমন বসিয়া হলের কক্ষে, রশিদ হাজারের কক্ষে, তারপরে সুব্রত বড়ুয়ার কক্ষে, এমন নানা কক্ষে ঢুকতেন। তিনি ঢুকে বলতেন যে সালাম দিতে আসলাম। আমি পিছনে পিছনে তার থাকতাম। আব্দুল হককেও সেই সময় আমি দেখেছি, কিন্তু এই ভদ্রলোকটির সঙ্গে আহমদ সাফা খুব বেশি যে আলাপ আলোচনা করতে চায় না। উনি মুখ বুঝে কাজ করতেন, হয়তো একটু সালাম দিতেন, নিজের কাজে করতেন। তো উনি আসলেই নিরিবিলি ধরনের লোক ছিলেন। আমরা খুব সহজ বাংলা এবং নিরিবিলি ধরনের লোক। এই সভা সমিতিতে যেতেন না, এটা হয়তো তার সুখের সিদ্ধান্ত ছিল তা না। একজন যখন না যায় তখন তাকে কেউ ডাকেও না। তিনি নিরলসভাবে যে কাজটি করেছেন সেটা হলো সাহিত্য চর্চা, সেটা রাজনৈতিক লেখাই হোক, অনুবাদই হোক, উপন্যাসী হোক, গল্পই হোক, তিনি কিন্তু নির্বিঘ্নভাবে এই কাজটি করে গেছেন, শেষ পর্যন্ত জীবনে করে গেছেন। তিনি প্রবন্ধ লিখেছেন এবং যে বাঙালি জাতীয়তাবাদ, আমি আলোচনা সেটাই করবো, বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, কারণ আমি তো বলেছি সভাপতি কাজ সভা শেষ করা এবং আর একটা সেশন শুরু হতে যাবে, যেমন আজকে চা বিরতিও আছে। আমি যেটা মনে করি যে আব্দুল হকের প্রবন্ধগুলো নিয়ে এখানে আলোচনা বিশ্লেষণ করা যেতে পারে, বলেছেন, তার সঙ্গে আমার দ্বিমত আছে। তিনি জাতীয়তাবাদের ক্ষেত্রে যে বাঙালি জাতীয়তাবাদের যে ধারণাটা তুলে ধরেছেন, সময়ের প্রেক্ষিতে প্রমাণিত হচ্ছে, সেটাও অনেকটা সরলীকৃত ছিল। কিন্তু আমি সেখানে যাচ্ছিলাম, আমার কাছে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি মনে হয়, একজন মানুষ কতখানি সময় এবং কাল সচেতন হলে, কতখানি রাজনীতি সচেতন হলে এটা করতে পারেন। তিনি কিন্তু তার প্রতিদিনের যাপিত জীবনের বিবরণী তিনি লিখেছেন দিনপঞ্জির আকারে, এবং সেগুলি নিয়ে তার সাহিত্য সংস্কৃতির যে ঘটনাগুলো ঘটেছে ওই সময়ে, সেগুলো নিয়ে যেমন তার আলাদা বই বেরিয়েছে, তেমনি রাজনৈতিক ঘটনার প্রবাহে কিন্তু তিনি যে কালানুক্রমিক যে তথ্যগুলো তিনি লিপিবদ্ধ করেছেন প্রতিদিনের ঘটনা, সেগুলো কিন্তু বই আকারে বেরিয়েছে। আমি মনে করি আজকের জন্য, আগামী দিনের জন্য আব্দুল হকের সবচেয়ে মূল্যবান জাতির প্রতি যে অবদান বা কন্ট্রিবিউশন, সেটা হলো তার দিনপঞ্জিগুলোর সংখ্যা। যারা আপনারা পড়েছেন তারা দেখবেন যে এটা যারা আগামী দিনের গবেষক, যারা আগামী দিন যারা রাজনীতি বিশ্লেষক, যারা আগামী দিনে যারা প্রাবন্ধিক, আগামী দিনে যারা সাংবাদিক, অনেকে খবরও রাখেন না হয়তো, তাদের জন্য এর চেয়ে মূল্যবান উপকরণ তিনি কিন্তু দিতে পারেননি। হয়তো নাটক তিনি অনুবাদ করেছেন, অনুবাদগুলো ভালো, আগামী দিনে কেউ হয়তো ওই সরাসরি নরওয়েজিয়ান ভাষা থেকে করবেন, তখন আমরা সেগুলো থেকে ওগুলো দিয়ে করবো। এটাই হলো বাস্তবতা। তিনি তার কথা সাহিত্যিক হিসাবে তিনি এমন কোনো কিছু যে অবদান রেখেছেন, আমরা অনেকেই তাদের কথা সাহিত্যের সঙ্গে তার পরিচিত না, কিন্তু তার এই যে ডায়েরিগুলো সেগুলো খুব মূল্যবান। এখানে তার চিন্তা চর্চা, তার দৃষ্টিভঙ্গির একটা পরিচয় খুব সরলভাবে, খুব কি বলা যায়, অকপটভাবে প্রকাশিত হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মত। এবং তার আমরা জানি যে তার প্রবন্ধ, তার 3টি বা 4টি প্রবন্ধ এই সমকালে ছাপা হয়েছিল সে সময়। একটা হলো যে মুসলিম পাকিস্তান জাতীয়তাবাদের কোনো লেখা, একটা হলো বাঙালি জাতীয়বাদ সম্পর্ক লেখা। এর জন্য সমকাল সে সময় নিষিদ্ধ হয়েছিল। তিনি একা কিন্তু না, তার সব বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বা ঠিক এই ধরনের ধারণাকে তুলে ধরে আবুল ফজল লিখেছেন, আরো কেউ কেউ লিখেছেন। এবং 4টি সংখ্যার সমকালের নিষিদ্ধ হয়েছিল বা সরকারি মুখে করেছিল, তার মধ্যে কিন্তু আবুল ফজলের লেখার জন্য ছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই সময়টা ছিল অন্য। আব্দুল হক অন্য নামে, ছদ্মনামে প্রবন্ধ লিখেছিলেন। সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফরের মতো সাহসী সম্পাদক ছিলেন বলেই সেখানে লেখাগুলো ছাপা হয়েছিল। গোয়েন্দা বিভাগ থেকে আরম্ভ করে সরকারের ঊর্ধ্বতন বিভাগকে তার উপর চাপ দেওয়া হয়েছে, তার কাছে বারবার নামটি বের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সিকান্দার আবু জাফর কিন্তু লেখকের নাম বলতে রাজি হননি। সম্পাদক যদি না বলেন তাহলে অন্য কোনো কার মুখের কথা কিন্তু কোনো প্রামাণিকতা থাকে না। তার মানে কি আব্দুল হকের এই যে লেখাগুলো যে আব্দুল হকের লেখা, অনেকে কি জানতেন না কানা খুশায়? নিশ্চয়ই জানতেন, কিন্তু তখন হয়তো সময়টা অন্যরকম ছিল।
পাকিস্তানি শাসকরা অনেক নিষ্পেষক ছিলেন, অনেক নিপীড়ক ছিলেন, কিন্তু গুম খুন বা এই ধরনের চিন্তা কৌশলগুলো তাদের হতশীলভাবে তারা কখনো প্রয়োগযোগ্যতা তারা অর্জন করতে পারেননি। ফলে আব্দুল হক কিন্তু নিরাপদই থেকেছে, আব্দুল হকের চাকরি নিরাপদ থেকেছে। আজকের দিনে বা বিগতকালে বা বাংলাদেশ আমলে এটা কতদিন সম্ভব হতো, সরকারের ভূমিকা রাখতে হতো না, অন্যরাই ক্যাডাররাই ভূমিকা রাখতে হতো, এটা আমার ধারণা। এইটা আব্দুল হক করেছেন। এবং আব্দুল হক হয়তো নিরিবিলি ছিলেন। আব্দুল হক যে গুটিয়ে রাখেন, গুটিয়ে রাখা মানুষ, আমাকে দেখি তাই আমি যা দেখেছি গুটিয়ে রাখা মানুষ মনে হচ্ছে। এটার কারণ এটাও হয়তো থাকতে পারে, আমি জানি না, থাকতে পারে যে তার একটা বড় পরিবারের ভার তার উপর ছিল এবং সেই পরিবারের ভার তাকে বহন করতে হতো। তার পক্ষে তার ভেতরে তাগিদ ছিল এই কথাগুলো বলার দরকার এবং সাহসের সঙ্গে তিনি বলেছেন। তিনি জানতেন যে আজকে যা হোক আগামী দিনে মানুষ এটা পড়বে, জানবে, কিন্তু এই দায়িত্ব তিনি বোধ করেছেন, কিন্তু আবার নিজেকে তিনি নিরাপদে রাখতে চেয়েছেন। কারণ যে বললাম তার জীবন জীবিকা একটা ব্যাপার ছিল। তার মানে যারা জীবন জীবিকার সঙ্গে আপনার থাকে না, যাদের এই দায়বদ্ধ থাকে না, তারা কি সাহস দেখায়? তা দেখাতে পারেন না। আব্দুল হকের সমসাময়িকরা সেটা পারেন। এটা এখানে আব্দুল হকের শ্রেষ্ঠ। আরেকটি বিষয়, বারবার বাঙালি জাতীয়তাবাদের প্রসঙ্গ আসছে, সেখানে আমি একটা কথা বলতে চাই। আব্দুল হক যে সময় এই বাঙালি জাতীয়তাবাদ নিয়ে ভেবেছেন, সেই সময়টা ছিল এমন একটি সময়, 60 দশকের কথা যে বিশেষভাবে বলি, আমি সমকালেই তার একটা লেখা পড়েছিলাম, 3-4টা লেখা না, একটা লেখা পড়ার সুযোগ হয়েছিল। আমি তখন বোধহয় ইন্টারমিডিয়েট বা এই স্কুলের শিল্পীকে ছাত্র, আর বুঝিনি হয়তো তখন কিছুই। পরে জানলাম যে এই সংখ্যাটা বাজেয়াপ্ত হয়েছে। কারণ সমকাল যখন আমরা লাইব্রেরিতে গিয়ে একটু পড়তাম, সমকাল তো হয়তো গুরুত্বপূর্ণ আছে, হয়তো অনেকে জানেও না, যেটা যে সময়টা ছিল সারা পৃথিবীতে বামপন্থী আন্দোলনের জাগরণের কাল। বুদ্ধিজীবীরা বাংলা এই যে আমাদের ভূখণ্ড, যেটাকে আজকে আমরা বাংলাদেশ বলছি, আগে পুরো পাকিস্তান বলতাম, সেই ভূখণ্ডে যারা লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, তারা কিন্তু যেহেতু ওই আমলটা নিয়ে আমি কাজও করেছি, পরে সেটা আমি ভালোভাবেই জানার চেষ্টা করেছি। তাদের মধ্যে একদল ছিল যারা ইসলামী রেনেসাঁ বা ইসলামিক পুনর্জাগরণ, মুসলিম পুনর্জাগরণের জন্য বিশ্বাসী ছিলেন, তার পক্ষে বলতেন। বাকি যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই তারা হয় নমনীয়ভাবে অথবা একটু জোরালোভাবে, তারা সবাই ছিলেন বামপন্থী মানসিকতা, হয় মস্কোপন্থী না হয় ব্রিটিশপন্থী। পৃথিবীতে যখন কি ছিল, আফ্রিকার উপনিবেশগুলো শৃঙ্খল মোচন করছে, একটা যে স্বাধীন হচ্ছে, ভিয়েতনামে যুদ্ধ চলছে, পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন চলছে, সেই আন্দোলন এখানকার তরুণদের উৎসাহিত করছে, উদ্দীপ্ত করছে সারা পৃথিবীতে। তারপর জাপানে রেড গার্ড তরুণদের আন্দোলন, বামধার আন্দোলন, ফ্রান্সের ছাত্রদের বিশাল আন্দোলন, এরকম একটা আবহাওয়ার মধ্যে কিন্তু তখন বুদ্ধিজীবীরা বা লেখকরা, তখন মনে করা হতো যে পৃথিবীর বুদ্ধিজীবীদের এক বড় অংশই হলো কমিউনিস্ট বা বামপন্থী, পুরোপুরি কমিউনিস্ট হলে বামপন্থী। সেই সময় কিন্তু আব্দুল হকের লেখার মধ্যে বামপন্থার প্রতি কোনো অনুরাগ প্রকাশ পায়নি, আমি পাইনি অন্তত। এখানে দুজন গবেষক আছেন যারা পেয়েছেন কিনা জানি না। তিনি ছিলেন উদার অর্থে, অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ অর্থে তিনি বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাসী ছিলেন এবং তিনি বামপন্থার প্রতি কোনো রকম আগ্রহ তিনি দেখাননি। তো এখন এটা সঠিক বা বেঠিকের ব্যাপার না, তবে তিনি হয়তো তখনই জানতেন এই বামপন্থার সীমাবদ্ধতা সম্পর্কে তিনি জানতেন। এবং আমি লক্ষ্য করেছি তিনি যে পরে ডায়েরি লিখেছেন, 75 সালের পুনরাবৃত্তি ঘটনার পরে কোনো একটা ডায়েরি তিনি লিখছেন, তার আগে তিনি যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হলো, বাদশার কায়েম হলো, তিনি মন থেকে এটা মানতে পারেন। আমরা একটু আগে বলে নিই যে ধরা যাক আবুল ফজল কিংবা ধরা যাক কাজী মোতাহার হোসেন, না কখনো সমাজতন্ত্রের পক্ষে একটা দৃঢ় লেখা কোন সহায়িকার জন্য লিখেছেন, এটা আমি জানি না। আব্দুল হক কখনো লিখেছেন, উনি একটাও লেখা লেখেন। তখন এখানে সোভিয়েত বিপ্লবের বার্ষিকী পালিত হয়েছে, অর্ধশতবার্ষিকী, 3 বিপ্লবের বার্ষিকী পালিত হয়েছে, তার জন্য সহায়িকা বেরিয়েছে। সেখানে এমন কোনো লেখকের নাই লেখা নাই, আবুল ফজলের লেখা আছে, কাজী মোতাহার হোসেনের লেখা আছে, সুফিয়া কামালের লেখা আছে, ফেতুল্লাহ কায়সারের লেখা আছে, আমি দেখেছি। আব্দুল হকের কোনো স্মৃতিপত্র আমি পাইনি। তার মানে তিনি সচেতনভাবেই তিনি বামপন্থী হননি, তিনি বা বামপন্থার যে একদলীয় ব্যবস্থা, তিনি আমার মনে হয়, আমি ঠিক প্রমাণ করতে পারবো না এখন, কিন্তু আমার মনে হয় তিনি পাশ্চাত্য উদারনীতি গণতন্ত্র সেই গণতান্ত্রিক একটা ভাবধারা তিনি বিশ্বাস ছিলেন। এর সীমাবদ্ধতা যা তার ঠিক আছে। এবং
এখানে আলোচনা হয়েছে, সেটা হলো রবীন্দ্রনাথ নেতিবাচক না, রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের বিরুদ্ধে ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অভিজ্ঞতা পরে তিনি জাতীয়তাবাদী আর থাকেননি। কিন্তু এই বিষয়গুলো আমাদের বিবেচনা নিতে হবে। একজন জাতীয়তাবাদের কথা বলেছেন, ওই সময় তার যে সীমাবদ্ধতা আছে, তার জাতীয়তাবাদ যে বিষয়গুলোকে বিবেচনায় নেয়নি বলে মনে হয়, এখানে দীর্ঘ আলোচনা করতে পারবো না, যে নেয়নি সেগুলো কিন্তু আজকে খুব স্পষ্ট হয়ে উঠছে আমাদের সামনে। কি বলা যায়, নিজেদের অস্তিত্ব জাহির করছে। লেখকের একজন দূরদর্শী বুদ্ধিজীবী এইগুলো কিন্তু বিবেচনায় নেওয়ার কথা। সেখানে আব্দুল হকের হয়তো সীমাবদ্ধতা হতে পারে, আবার অন্য জায়গায় কিন্তু দূরদর্শীরা প্রমাণ দিয়েছেন। যাই হোক, আমি যে কথা আমি শেষ করবো এখন আমার আলোচনা, আমি যেটা আপনাদের অনুরোধ করবো সেটা হলো বাংলা একাডেমি আব্দুল হকের উপরে একটি খুব চমৎকার এবং মূল্যবান স্মারকগ্রন্থ বের করেছে। আপনারা সবাই জানেন কিনা জানি না, বাংলা একাডেমি তার প্রতিষ্ঠার পর থেকে যে কয়টি গুরুত্বপূর্ণ স্মারকগ্রন্থ সবগুলোকে আমি ভালো বলতে পারছি না, আমি যেগুলো দেখেছি, যেগুলো তার মধ্যে সৈয়দ আজিজুল হক এবং মৌলানা হোসেনের সম্পাদিত যে স্মারকগ্রন্থটি, সেই স্মারকগ্রন্থটি আমার জানা মতে খুব ভালো একটি স্মারকগ্রন্থ। যে স্মারকগ্রন্থে আমাদের যেগুলো লেখা আছে, সেখানে আমারও লেখা আছে, এবং আমাদের তখন পর্যন্ত জীবিত সমস্ত শীর্ষ লেখকদের লেখা সেখানে আছে। তারা আব্দুল হকের নানা দিক নিয়ে তারা আলোচনা করেছেন এবং খুব মূল্যবান আলোচনা। আমি আজকে সবাই আসার আগে সাইফুলের ইসলামের লেখাটা যেমন আমি পড়েছি, তেমনি ওই স্মারকগ্রন্থটি উল্টে এসেছি যে কি কি নাই এখানে থাকতে নাই। আমি দেখেছি সবাই সব কিছু নিয়ে এখানে বাংলাদেশের কর্মকর্তাদের লেখা আছে। আমি সবসময় মনে করি এই সভা অনুষ্ঠানে যে আমরা বক্তৃতা দিই, এগুলো কিন্তু বাতাসে উড়ে যায়, জমে যাওয়ার শুনছে তারাও কিন্তু এগুলো মনে রাখে না, কিন্তু বইয়ের কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় ওই স্মারকগ্রন্থটা আপনারা একটু সংগ্রহ করবেন এবং এটা পড়বেন। কারণ সেটাই হবে আব্দুল হকের প্রতি আমাদের। আমি আব্দুল হকের সব বই হয়তো আপনাদের পড়তে বলতে পারবো না, সেই ডায়েরিগুলো পড়তে বলতে পারবো না, সারাপক সম্ভব না। স্মারকগ্রন্থটা পড়লেই আপনারা আব্দুল হক সম্পর্কে সম্যকভাবে জানার যে সুযোগটা আপনারা পাবেন। এটা আপনার 3 নম্বর কথা হলো আব্দুল হকের ব্যাপারে যে কথাগুলো এসেছে বারবার। আব্দুল হক যে কৌশলী যে একটা ভূমিকা নিয়েছিলেন, আমি কৌশলী বলছি, সেটি আজকের দিনে আবার প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আব্দুল হক কি করেছেন? আব্দুল হক যে কথাগুলো বলতে চেয়েছেন সেগুলো রোকেয়াকে নিয়ে লিখেছেন, তিনি লুৎফর রহমানকে নিয়ে লিখেছেন, মুসলিম সাহিত্য সমাজের তার পূর্বসূরিদের নিয়ে লিখেছেন। আমি মনে করি যে আব্দুল হক ছিলেন মুসলিম সাহিত্য সমাজের শিক্ষাগোষ্ঠীর লেখকদের যোগ্যতম উত্তরসূরি। এখানে তার পেয়ারা রায় ছিল, অন্যরা ছিলেন এমনকি ওই মুসলিম সাহিত্য সমাজের যা মানে ভারতীয়দের মধ্যে আবুল ফজল কিংবা কাজী মোতাহার হোসেন জীবিত ছিলেন, তারাও কাজ করে গেছেন, তারাও শেষ পর্যন্ত মুসলিম শিক্ষাগোষ্ঠীর সেই মশালকে বহন করেছেন। কিন্তু আব্দুল হক ওই গোষ্ঠীর কেউ না, ওই সময়ের কেউ না, কিন্তু তাদের উত্তরসূরি হিসাবে সেটাকে যোগ্যতার সঙ্গে তিনি বহন করেছেন। তাকে আমার আগের প্রসঙ্গে ফিরি যে তিনি কি করেছেন, নজরুলকে নিয়ে লিখেছেন, তিনি রোকেয়াকে নিয়ে লিখেছেন, লুৎফর রহমানকে নিয়ে লিখেছেন। তিনি এই তাদের ঘাড়ে, আমি কদিন আগে নওগাঁকে বক্তৃতায় এসে বলেছি যে তাদের ঘাড়ে বন্ধু রেখে আজকে আমাদের লড়াইটা লড়তে হবে। এবং তিনি মোহাম্মদ আলী জিন্নার যে 11 আগস্টের বক্তব্য, এখানে তিনি বলেছেন আজ থেকে পাকিস্তানে আর তারা ধর্মস্থান যেতে পারবে, কিন্তু মুসলমান ভাব থাকবে না, হিন্দু থাকবে না। ওই বক্তব্যটিকে তিনি কার্যকরভাবে ব্যবহার করেছেন। কারণ ওই অবস্থানে ওই সময় দাঁড়িয়ে অন্য কোনো কথা বলা, সেকুলারিজমের কথা বলা, ধর্মনিরপেক্ষতার কথা বলা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা আজকেও যেমন সম্ভব না, ওই দিন সম্ভব ছিল না। তিনি এই কাজটি করেছেন এবং এর জন্য তার ওই যে রাজনীতি না করা, দল গোষ্ঠীর বাইরে থাকা, তার নিরিবিলি যে ভূমিকাটা, সেই ভূমিকাটা তাকে কাজে দিয়েছে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হলো আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, লেখক সাহিত্যিকরা, এটা বলে আমি শেষ করছি, সাধারণত যেটা হয় এবং আমাদের সময় আমরা প্রায় এটা দেখি যে যারা লেখক সাহিত্যিক হন তারা সাধারণত কর্মস্থলে তারা একটা সুযোগ সুবিধা পান, তাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া, একটা কনসিডারেশন তারা পান যে তারা দাপ্তরিক কাজটিকে খুব গুরুত্ব দিয়ে না দেখে তারা লেখক, তার বাইরে তাদের পরিচিতি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে চেষ্টা করেন, সুযোগটাও নিতে পারেন। আমি খোঁজ খবর নিয়ে তখনও জানতাম, তাকে একটু দূর থেকে দেখেছি, এখনও জানি যে তিনি কিন্তু তার দাপ্তরিক কাজ, একাডেমিক যে অনুবাদের কাজ, এবং তার সময়ে যে অনুবাদগুলো হয়েছে একাডেমি থেকে, এত অনুবাদ শেখা এত ভালো কাজ করে, এই কাজগুলো তিনি খুব যোগ্যতার সঙ্গে করেছেন এবং
তিনি নিজের কাজের পাশাপাশি করে গেছেন। এগুলো তার কাছ থেকে আমরা ব্যক্তি হিসাবে তার কাছ থেকে আমরা এগুলো শিখতে পারি। আর আব্দুল হককে চেনার জন্য তার রচনা এবং যদি তা না পারি তার বাংলায় প্রকাশিত সেই স্মারকগ্রন্থ আব্দুল হক স্মারকগ্রন্থ এটি আপনি সংগ্রহ করবেন। ওটি এখন পাওয়া যায়? আচ্ছা যায়, আছে না? তাহলে এটা আপনার সংগ্রহ করবেন, পড়বেন। এটা আমাদের এত কথাবার্তার চেয়ে অনেক বেশি কাজ। সবাইকে ধন্যবাদ।